আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আচ্ছা শোন, আমি যাচ্ছি, তুই চিন্তা করিস না, আমি কাউকে ওদিকে আসতে দেব না। মেয়রিন হেসে মাথা নাড়ে আর মনে মনে ভাবে, কে বলে ভালো মানুষ পাওয়া যায় না এই যুগে? আজকাল রক্তের মানুষও স্বার্থ ছাড়া পাশে দাঁড়ায় না, কিন্তু এই লোকটা কোনো স্বার্থ ছাড়াই একজন অচেনা মেয়ের জন্য এত কিছু করছে। হয়তো আমি এতক্ষণে মরে যেতাম। আল্লাহর দয়া আর এই ভালো মানুষের কারণে আমি আর আমার সন্তান এখনো সুস্থ। এটা কি সবাই পারে? না, পারে না। এমন মন মানসিকতা শুধু ভালো মানুষের দ্বারাই সম্ভব। ওদিকে রাজকে জোর করেই রাস্তা ধারে বসিয়ে রেখেছে হৃদ। পাশে লাবিব, সাব্বির আর রাজের লোকেরা। ভাই প্লিজ শান্ত হও, এভাবে কিচ্ছু হবে না। তুই একবার ভাব, এভাবে কি আদৌ কিছু সম্ভব? রাজ হৃদকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, ভাই, আমার বউ, আমার বাচ্চা আমার কাছে নিয়ে আয় ভাই, প্লিজ ওদের এনে দে ভাই, আমি মরে যাব। আমার বউ, আমার বাচ্চা। বলে একটা চিৎকার দেয় রাজ। লাবিব ভাইয়ের এমন আর্তনাদ দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে বসে পড়ে রাজের পায়ের কাছে। ব্রো প্লিজ তুমি শান্ত হও, আমরা ঠিকই ভাবিকে খুঁজে পাবো, তুমি একটু শান্ত হও প্লিজ। এনে দেবো ব্রো, এনে দেবো, তুমি একটু নিজেকে সামলো প্লিজ। ঠিক তখনই রাজের ফোন বেজে ওঠে। সবাই সতর্ক হয়ে যায়। রাজ সবার মুখের দিকে চায়। কলটা ধর। এখন ফোন ধরার সময় নয়, আগে ওদের খুঁজতে হবে। কলটা বাজতে বাজতে কেটে যায়। পরমুহূর্তেই আবার বেজে ওঠে। হৃদ বলে, রাজ, কলটা ধর। এমনও হতে পারে আমরা মেহর কোনো খবর পেতে পারি। মেহরিনের নাম শোনা মাত্রই রাজের মন কেমন করে ওঠে। সে কলটা ধরে। হৃদ রাজের কাছ থেকে ফোনটা নিয়ে লাউড স্পিকারে দেয়। রাজ কাঁপা কাঁপা গলায় বলে, হ্যালো ভাই, আপনি আমাকে চিনবেন না। বোন কোথায় সেটা আমি আপনাকে বলছি, জলদি চলে আসুন আপনি। বোন? কোন বোন? মেহরিন। মেহরিনের নাম শোনা মাত্রই যেন সবার শরীরে প্রাণ ফিরে আসে। রাজের পাগলামি বেড়ে যায়। কোথায়? কোথায় আমার বউ, বাচ্চা? তারা কোথায়? ওরা ঠিক আছে তো? হ্যাঁ, ওরা ঠিক আছে, আমি ঠিকানা দিচ্ছি, আপনারা চলে আসেন। ঠিক তখনই সাব্বির বলে, স্যার, ফোনটা আমাকে দিন। রাজ ফোন দেয়। সাব্বির বলে, ওখানে মোট কতজন লোক আছে বলতে পারবেন? 70 থেকে 80 জন মতো। গুড। মেন রাস্তা ছাড়া ওখানে ঢোকার অন্য কোনো পথ আছে? হ্যাঁ আছে। তবে তবে কি? আচ্ছা সমস্যা নেই, আমি আপনাদের ঢোকার ব্যবস্থা করে দেব। তার দরকার নেই, আপনি শুধু ম্যামকে সেফ রাখার চেষ্টা করুন। পারবেন তো? অবশ্যই, আপনারা যা করার করুন, আমি বোনকে আপনারা আসার আগ পর্যন্ত সেফ রাখবো। ধন্যবাদ, ঠিকানা পাঠিয়ে দিন। আমি পাঠিয়ে দিচ্ছি। কল কেটে যায়। রাজকে জড়িয়ে ধরে লাবিব, হৃদ আর সাব্বির। রাজ কাঁদতে কাঁদতে হেসে ফেলে। আমার বউ, বাচ্চা ঠিক আছে, কিছু হয়নি? হঠাৎ রাজ মুখ গম্ভীর করে বলে, সাব্বির, ইয়েস বস। সবাইকে ডাকো, হেলিকপ্টার ডাকো, ছেলেদেরকে সবাইকে এক করো। অন্য পথে না, সরাসরি মেইন পথ দিয়ে যাব। ওদেরও তো বোঝা উচিত কার কলিজায় হাত বাড়িয়েছে। সাব্বির হাসে। লাবিব আর হৃদ। রাজ হঠাৎ উঠে দাঁড়ায় আর মোড়া ভেঙে বলে, বুঝলি তো রিদ, অনেকদিন হলো ব্যায়াম করিনি, আজ করব একদম ব্যাপক। অবশ্যই আমায় তোর সঙ্গে নিস, আর একটু অ্যাডভেঞ্চার হয়ে যাবে, সাথে লাইভ ফাইটিং। লাবিব দুই হাত সামনে এনে আঙ্গুল ফোটায়। তার সব ঘাড় ফুটিয়ে বলে, অনেকদিন নিশানা লাগানো হয়নি, মামুর শেখানো নিশানা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। লাবিবের কথায় সবে হেসে ওঠে। ঠিক 10 মিনিটের ভেতরই 2টা হেলিকপ্টার, 25টা গাড়ি এসে দাঁড়িয়ে রাজদের সামনে। রাজরিদ উঠে একটা হেলিকপ্টার, আরেকটা লাবিব, সাব্বির। এতক্ষণে কাশেম লোকেশন পাঠিয়ে দিয়েছে। তার সাথে কোন দিক দিয়ে কোথায় সব কিছু ভিডিও করে পাঠিয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই উত্তরের জঙ্গলের দিকে পৌঁছায় রাজ, হৃদ, লাবিব, সাব্বির আর রাজের 25 থেকে 26টা গাড়ি আর 2টা হেলিকপ্টার। হেলিকপ্টার একটু নিচে নামতেই রাজ ঝাঁপিয়ে নেমে পড়ে। চারিদিকে গর্জে ওঠে হেলিকপ্টার আর গাড়ির শব্দে গোটা এলাকা যেন কেঁপে ওঠে। ওদিকে কাশেম মেহরিনকে এসে বলে তার বর আসছে খুব তাড়াতাড়ি। মেহরিন হেসে মাথা নাড়ে। কাশেম সাব্বিরের কথা মতো মেহরিনের সুরক্ষার পাশে থেকে যায়। এদিকে রাজ চোখ দুদিকে ঘোরায়, ঠোঁট বাঁকিয়ে হাসে। লাবিব আর সাব্বিরের দিকে তাকিয়ে বলে, চলো খেলা শুরু করি, অনেকদিন খেলা হয় না, আজ জম্পেশ খেলা হবে। কথা শেষে 4 জন একসাথে এগিয়ে যায়। রাজ
হৃদ, লাবিব ও সাব্বির, পিছনে রাজের 70 থেকে 80 জনের বাহিনী। একদম রাজার মতো এগিয়ে চলছে তারা। মাটি যেন কাঁপন ওঠে ওদের পদচারণেই, পুরো এলাকা থরথর করে। হঠাৎ দূরে 12 থেকে 14 জন লোক এসে দাঁড়ায়। রাজ হেসে মাথা নাড়িয়ে বলে, উফ, কতদিন পর। সাব্বির হেসে রাজকে একটা বন্দুক ছুড়ে দেয়। রাজ সেটা ধরে এক চোখ বন্ধ করে নিশানা করে একজনের কপাল ধপ করে পড়ে যায় লোকটা। ওরে বাস, কি নিশানা মামু যা শিখিয়েছে। রাজের লোকেরা উচ্ছ্বাসে সবাই একসাথে বলে 1। রাজ বন্দুক ছুড়ে দেয় লাবিবকে, নিশানা করে একজনের চোখ বরাবর গুলি করে। আর অমনি লোকটা ধপাস মাটি। লাবিব নিজেই বলে ওঠে। উফ, জোস। রাজ্যের লোকেরা ফের বলে 2। লাবিব এবার ছুড়ে দেয় হৃদের দিকে। হৃদ বলে, আমার নিশানা তোদের মতো না, বাট আই ট্রাই মাই বেস্ট। বলে হৃদ গুলি করে একজনের বুকে, ঠাস করে লেগে যায়। সবাই বলে 3। সাব্বির নিশানা করে, কিন্তু রাজ হেসে বলে। না না, আবার আমি। সাব্বির আর হৃদ মিলে দুটো করে বন্দুক ছুড়ে দেয়। রাজ 2 হাতে ধরে দুটো গুলি ছুড়ে একসাথে। 3 জন ছুটে আসা লোক গুলিতে লুটিয়ে পড়ে। রাজের লোকেরা গুনে যেতে থাকে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আর মাত্র 2 জন বাকি। সাব্বির বাচ্চার মতো বলে, বস প্লিজ এবার আমি। রাজ হেসে 2 বন্দুক ছুড়ে দেয়, কিন্তু তা সাব্বির ধরার আগে উল্টো ঘুরে নিজেই ঝাঁপিয়ে পড়ে, আবার তুলে নেয় হাতে। বন্দুক দুটো নিয়ে দুটো গুলি ছুড়ে শেষ 2 জনও মাটিতে। সাব্বির একটু অভিমানী কণ্ঠে বলে, এটা ঠিক না বস। আজ সব শিকার আমার, মাই বয়। সাব্বির বাঁকা হেসে চুপ করে যায়। চারিদিক জুড়ে রাজের বাহিনী গর্জনে হু হু। গুলির শব্দ নেই, কারণ বন্দুকগুলো সাইলেন্সার লাগানো, কিন্তু এত মানুষের আওয়াজে চারিদিক কাঁপছে। তার সাথে কিছু চিৎকার। ভেতরে থাকা কিছু লোকজন বাইরে বেরিয়ে আসে। রাজ হাসে ওদের দেখে, আবার মজা হবে, তারপর গলা তুলে চিৎকার করে, মাই বয়েজ, যাও শিকার এবার তোমাদের। রাজের এই কথাটাই যেন সবাই অপেক্ষায় ছিল। এক একজনের ঠোঁটের কোণায় ফুটে ওঠে আনন্দের হাসি, চোখে যুদ্ধের আলো। সবাই একসাথে বলে, ম্যান, উই আর কামিং। তারপর তারা ছুড়ে দেয় গুলি। না, এগুলো ঠিক গুলি নয়, ঠিক যেন বৃষ্টি হয়ে নামে আগুনের ফোঁটা। বৃষ্টির ফোঁটা যেমন করে পড়ে, ঠিক তেমন করেই গুলি ছুটছে রাজের লোকেরা। সাবির গলা ফাটিয়ে চিৎকার করে, ইয়েস বয়েস। দূর, এরা সব চুনোপুটি, এদের মেরে মজা নেই, এক একটা ব্রয়লার মুরগি। চিন্তা করিস না, ধামাকাদার সুযোগ দেব। যারা এমন করেছে তাদের এক একটাকে খুঁজে বের করে একদম টেনে ছিঁড়ে ফেলবো। লুকাক, সুযোগ দিচ্ছি আপাতত, কিন্তু লুকাবে কোথায়? আকাশে লুকালে মেঘ সরিয়ে হলে ওদের খুঁজে বের করব। পাতালে লুকালে লুকাক, সেখান থেকেও টেনে বের করে আনবো। ওরা যদি ইঁদুরের গর্তেও লুকায়, সেখান থেকেও আমি তাদের খুঁজে বের করব, আর এক একটাকে কুকুরের মতো পিটিয়ে পিটিয়ে মারবো। এটা রাজ শিকদারের ওয়াদা। সব দানবের জাহান্নামের দরজা পাঠিয়ে রাজ্যের লোকেরা একসাথে চিৎকার করে ওঠে, অল ওভার বস। রাজ হেসে বলে, ওয়েল ডান মাই বয়েজ। সবার চোখে মুখে হাসি, বিজয় দীপ্তি। রাজ বলল, লেটস গো। তারপর সবাই একসাথে সেদিকে পা বাড়ায় যেখানে আটকে রাখা হয়েছে মেহরিনকে। রাস্তা চিনতে ভুল হয় না, কারণ কাশেমের দেওয়া ভিডিওতে স্পষ্ট দেখানো হয়েছে কোন দিক দিয়ে মেহরিনের কাছে যেতে হবে। সেই দেখানো পথ অনুযায়ী সবাই এগোচ্ছে। এগোতে এগোতেই ভিতর থেকে আসে আরও কিছু মানুষ। তারা সামনে আসার সাথে সাথে শুরু হয় সামনে থাকা লোকেদের গঙ্গানি, আর্তনাদ ও চিৎকার। কারণ রাজ কিছু বলার আগেই তার লোকেরা একে একে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেয়। কাশেম যেভাবে ভিডিও করে পথ দেখিয়েছে, সেই পথ ধরেই এগোয় রাজ, হৃদ, লাবিব, সাব্বির আর বাকিরা। ঘরের দরজার সামনে কিছু লোক বন্দুক তাক করে দাঁড়িয়ে। রাজ বাঁকা হেসে বলে, মাই বয়েজ, তোমরা না, তোমাদের বস একটু ব্যায়াম করবে। সবাই হেসে ওঠে। তাদের হাসির গর্জনে থরথর করে ওঠে বন্দুকধারীরা। যদিও তারা ভয়ে জড়সড়, তবুও তারা বন্দুক তুলে রাখে। তোরা, ইস, তোদের মেরে ব্যায়াম তো দূরের কথা, ব্যায়ামের বটাও হবে না। ব্যায়াম বলার আগেই তো মাটিতে পড়বি। একজন গুলি চালাতে যায়। রাজ হেসে এক পলকে তার বন্দুক কেড়ে নেয়।
আর কায়দা মতো সাই সাই করে সবগুলি ছুঁড়ে দেয়। সবাই লুটিয়ে পড়ে। ঘরের ভিতর থাকা মেহরিনের ঠোঁটে ফুটে ওঠে সেই চেনা আত্মবিশ্বাসী হাসি। কাশেম তাকে বলে, বাইরে গুলির শব্দ হচ্ছে আর তুই হাসছিস? হাসবো না? তোমার ভগ্নিপতি যে চলে এসছে ভাইজান। বলে হেসে চোখ টিপে মেহরিন। পাগলি বোন আমার। তুমি বলেছিলে না আমার বর আমাকে ভালোবাসে কিনা? কাশেম মাথা নাড়ে। মেহরিন সামনের দিকে ইশারা করে, বলে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঠিক তখনই এক লাথিতে দরজা ভেঙে ভিতরে ঢোকে রাজ, হৃদ, লাবিব আর সাব্বির। রাজ ঘরে ঢুকে দেখে মেহরিন সুস্থ, হাসছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? আর সারা মুখে একের পর এক চুমু দিতে থাকে। কাশেম এতটা আবেগে হতবাক। সাব্বির নিচু হয়ে হেসে ফেলে। মেহরিন রাজের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, কি করছো? সবাই দেখছে তো। দেখুক, আমার কি? আমি আমার বউকে চুমু খাচ্ছি, 100 বার খাবো। কার বাপের কি? সবাই হেসে ওঠে। মেহরিন মুচকি হেসে বলে, কারো বাপের কিছু না হলেও আপনার বাচ্চার মার অনেক কিছু, বুঝলেন? সবার হাসি দ্বিগুণ হয়। রাজ হঠাৎ মেহরিনের ঠোঁটের পাশে কাটার দাগটায় দেখে রেগে গিয়ে বলে, তোমার গায়ে কোন কুত্তার বাচ্চা হাত তুলেছে? চুপ! মুখের ভাষা এমন কেন? হ্যাঁ, রাজ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে। বউ, চুপ! সবাই হেসে ফেলে। মেহরিন কাশেমের দিকে তাকিয়ে বলে, ভাই, এইটা তোমার ভগ্নিপতি। সবাই এবার তাকায় কাশেমের দিকে। রাজ এক হাতে মেহরিনকে জড়িয়ে ধরে কাশেমের দিকে তাকিয়ে বলে, ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমার স্ত্রী আর সন্তানের সুরক্ষার জন্য। ভাই বোনের জন্য এইটুকু করতে হয়, ধন্যবাদ দিতে হবে না। তবে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যান। আরও 200 জন লোক রওনা দিয়েছে। এখানে আসতে তারা যে কোনো সময় চলে আসতে পারে। রাজ কিছু বলার আগে মেহরিন বলে ওঠে, এই খবরদার, আপনার গ্যাংস্টারগিরি বাদ দেন। চলেন এখান থেকে, শরীর ভালো লাগছে না। সবাই একটু চমকে যায়। রাজ দুই হাতে মেহরিনের মুখ ধরে বলে, কি হয়েছে? ব্যথা করছে? বলো কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? হ্যাঁ, এখান থেকে বের হওয়া দরকার। রাজ মেহরিনের দিকে তাকায়। মেহরিন মাথা নাড়ে। রাজ কিছু না বলে মেহরিনকে কোলে তুলে নেয়। আরে নামান আমাকে, আমি আগের মতো নেই, অনেক মোটা হয়ে গেছি। আপনার কষ্ট হবে, নামান, আমি হেঁটে যেতে পারবো। রাজ কিছু বলে না, শুধু রেগে তাকায়। তা দেখে মেহরিন আর কোনো কথা বলে না, বরং ঠোঁটে আঙ্গুল রাখে। আর তা দেখে সবাই হেসে ওঠে। হাসতে হাসতে উল্লাস করতে করতে বেরিয়ে আসে তারা। রাজ আর মেহরিন এক হেলিকপ্টারে উঠে বসে। সাব্বির, লাবিব আর হৃদ আরেকটায়। কাশেম চলে যায় রাজের লোকেদের সাথে। উত্তরের জঙ্গলে আজ আগুন নেই। ফিরে পাওয়ার শান্তি, ভালোবাসার আলো আর এক যুদ্ধ শেষের নিঃশব্দ কৃতজ্ঞতা। হেলিকপ্টার উঠে রাজ মেহরিনকে নিজের কোলে বসিয়ে রাখে। মেহরিন বলে, আমাকে বসতে দিন। একদমই না। মেহরিন আর কিছু বলে না, চুপচাপ রাজের গলা জড়িয়ে ধরে। দুজন চোখে চোখ রাখে অনেকক্ষণ ধরে। এভাবে তাকিয়ে থাকে যেন বহু বছর পর দেখা। কিন্তু প্রিয় মানুষের দিকে তাকানো তৃষ্ণা কি কখনো মেটে? জীবনে যতবারই দেখা হোক না কেন, তবুও সেই কিন্তু একটু তাকাই আর একটু তাকাই, চোখের কোণে জমে থাকা ভালোবাসার খরস্রোত। মেহরিন মুচকি হেসে বলে, বড় একা একা লাগে তুমি বিহনে, বড় শূন্য শূন্য লাগে তোমার কারণে। রাজ কপাল ঠেকিয়ে চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তাই? এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। একটু গাইতে রাজ মেহরিনের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। মেহরিন চোখ বন্ধ করে নেয়। ভালোবাসার ঘ্রাণে চোখের কোণ ভিজে ওঠে। দুটো নোনা জলের ফোঁটা গড়িয়ে পড়ে গালের কিনারে। 2 মিনিট পর রাজ ধীরে ধীরে আলতো করে মেহরিনকে ছেড়ে দেয় আর একবার কপালে চুমু খেয়ে চোখে চোখ রেখে বলে। তারপর হঠাৎ আরও একটা চুমু খেয়ে হাসি মুখে বলে। মেহরিন হেসে ওঠে, কিছু একটা বলবে, এমন সময় হঠাৎ মেহরিনের পেটের নিচে তীব্র ব্যথা শুরু হয়। হাস্যোজ্জ্বল মুখ মুহূর্তে বেদনাতে কুঁচকে যায়। রাজের শার্ট চেপে ধরে বলে, কবি সাহেব। রাজ ঘাবড়ে যায়।
মেহরিনের এমনভাবে ডাকায়। তার চোখে ভয়, মুখে বিভ্রান্তি। হাত দিয়ে মেহরিনের গালে হালকা চড় দিয়ে বলে, হ্যাঁ, এই এই কি হয়েছে বউ? কি হয়েছে? ব্যথা করছে? পানি খাবি? মেহরিন ব্যথায় কুকড়ে যাচ্ছে। রাজ তাকিয়ে আছে অসহায়ভাবে। মেহরিন ফিসফিস করে বলে, সময় হয়ে গেছে। কিসের সময়? কি বলছো তুমি? মেহরিন এবার চিৎকার করে ওঠে, ব্যথা, রাগ আর আবেগে একসাথে। তুই কি গাধা? সময় হয়ে গেছে, তোর বাচ্চা আসতেছে, তোর সন্তানের জন্মের সময় হয়েছে, হাসপাতালে নিয়ে চল, বেবি ইজ কামিং। রাজ কিছু বুঝে উঠতে পারছে না। মেহরিন কষ্টে মুখ কুঁচকে শুয়ে আছে, ব্যথায় শরীর মোচড়াচ্ছে। রাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহরিনের দিকে। মেহরিনের বলা কথার অর্থ সে বুঝতে পারছে না। তারপর হঠাৎ একটা মুহূর্ত, দুটো, তিনটে। তারপর যখন সে ধরতে পারে এর অর্থ, তখন ধীরে ধীরে মাথা নেড়ে ইশারায় জানতে চায় রাজ যা সে বুঝেছে তা কিনা। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে। সত্যি? এই প্রশ্ন শোনা মাত্রই মেহরিন ব্যথা ভুলে গিয়ে এক ঝটকায় উঠে বসে। রাগে গাল ফুলি, চোখে আগুন নিয়ে থাপ্পড় মেরে রাজের চুল টেনে ধরে বলে, আমি ব্যথায় মরে যাচ্ছি আর তুই জিজ্ঞেস করছিস সত্যি কিনা? গাধা কোথাকার, তুই কি আমার বেয়াই লাগোস যে তোর সাথে মজা করব? বেয়াদ্দপ, হ্যাঁ? তোকে বলছি, তোকে, তোরই সন্তান আসতেছে আর তুই এখানে সত্যি কিনা জিজ্ঞেস করছিস? তোর বাচ্চা, বেবি ইজ কামিং। রাজ আতকে ওঠে। এই মুহূর্তে যেন সময় তার বুকের ঠিক মাঝখানে আঘাত করে। ধুক ধুক করছে জোরে জোরে। আনন্দ, ভয়, খুশি, কষ্ট মিশ্র একটা অনুভূতি হচ্ছে। হাত পা কেমন কাঁপছে, অসাড় হয়ে আসছে। তারপর একটা প্রচণ্ড চিৎকার। হেলিকপ্টার জোরে ওড়াও, হাসপাতালে চলো ফাস্ট। রাজের গর্জনে পুরো হেলিকপ্টার থমকে যায়। পাইলট মুহূর্তে বুঝে যায় এই আদেশ সময়ের আগে নয়, সময়ের চাপে, গভীর চাপে জাগা একটা হুঙ্কার। আর রাজের আদেশ মতো না চলে জিপ বগার পার। পাইলট নিজের কেরামতি দেখায়। রাজ মেহরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তার কপালে ঘাম, মুখে আতঙ্ক আর মনে হাজারো প্রার্থনা। আর মেহরিন কষ্টে চোখ বন্ধ করে। রাজ মেহরিনকে বলে, আমি পাশে আছি, কিচ্ছু হবে না, আমি পাশে আছি। মাত্র 5 মিনিটের মাথায় হেলিকপ্টার থামে সিটি হসপিটালের সামনে। তার আগে হাসপাতাল জুড়ে হুলুস তুলুস পড়ে গেছে। রাজ আগেভাগে ফোন করে বলে দিয়েছে হসপিটালের ওনারকে। সব রেডি চাই, আমার বউ আসছে, তার যেন কোনো কষ্ট না হয়। আমার বউয়ের কষ্ট হলে আমি রাজ শিকদার পুরো হাসপাতাল জ্বালিয়ে দিব। হেলিকপ্টার থামতেই রাজ মাটিতে লাফিয়ে নামলো। কোথায় কোথায় তোমরা? কে আছো? রাজ গর্জে উঠল। তৎক্ষণাৎ এক নার্স চাকা লাগানো হুইল চেয়ার নিয়ে এগিয়ে এলো। কিন্তু রাজ ওতে মেহরিনকে বসালো না, সে নিজেই কোলে তুলে নিল তার পৃথিবীটাকে, তার ভালোবাসার মানুষ মেহরিনকে। আর চিৎকার করতে করতে ছুটে চলল ভিতরে। পথ ছাড়ো, পথ ছাড়ো, আমার বউয়ের সময় হয়ে গেছে। আশেপাশের লোকেরা অবাক চোখে চেয়ে আছে। রাজ্যের লোকেরা আগে থেকে রাস্তাটা ফাঁকা করে রেখেছিল, তাই সে বলছে পথ ছাড়ো, আমার বইয়ের সময় হয়ে গেছে। কেউ রাজকে থামাতে পারল না। ডাক্তারেরা দৌড়ে এলো, মেহরিনকে নিয়ে গেল ওটির দিকে। আর মেহরিন নিজে চেষ্টা করছিল শক্ত থাকার, কিন্তু রাজের সামনে তার ধরে রাখতে পারছিল না। রাজ যা শুরু করেছে তাতে তার ধরে রাখাও চায় না। ডাক্তাররা চাইল নর্মাল ডেলিভারি করাতে, আর মেহরিন তাতেই রাজি। কিন্তু রাজ সে মানছে না। আজব ব্যাপার, না ডক্টর রাজি না পেশেন্ট রাজি, কিন্তু রাজ রাজি না। সে যেন পাগল হয়ে গেছে। না 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 না, নর্মাল রিস্ক আছে, সিজার করুন। আমার বউ, আমার সন্তানকে আমি হারাতে চাই না, আপনারা সিজার করুন। ডাক্তাররা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রাজের পাগলামি তখনও থামেনি। এক পর্যায়ে রাজ রেগে গিয়ে গর্জে উঠল। বউ আমার, বাচ্চা আমার, আমি বলছি সিজার হবে মানে হবেই। তোরা বলার কে? হ্যাঁ, চুপচাপ সিজার কর, বেশি কথা বললে সব কটাকে এখানেই পুঁতে রেখে দেব। ডাক্তাররা চুপ। জীবন মৃত্যুর ভয় এক অদ্ভুত গম্ভীরতা তৈরি করলো ঘরে। কিন্তু ঠিক তখনই কবি সাহেব। মেহরিন ডাকে। রাজ নরম হয়, বইয়ের ডাকে দৌড়ে কাছে যায় রাজ। আর তখনই মেহরিন তার চুল টেনে ধরে চিৎকার করে, আমি নর্মাল ডেলিভারি করব, বুঝলি? তুই তোর বকবকানি বন্ধ কর। কিন্তু বউ, রিস্ক। রিস্ক আমি নিব, তুই এখান থেকে বের হ, না হলে তোর সন্তানের মুখ দেখার আগেই তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো, তোকে টাকলা বানিয়ে ফেলবো, তোর মাথা ফাটিয়ে দিব আমি। রাজ বোকার মতো তাকিয়ে থাকে। অবশেষে কিছু না বলে মেনে নেয়। ডাক্তাররা শুরু করে প্রস্তুতি, কিন্তু রাজ
সে ওটির বাহিরে যায় না, সে মেহরিনের পাশে দাঁড়িয়ে থাকে নড়াচড়া না করে। একবার মেহরিনের দিকে কোন চোখে তাকায় তো আরেকবার চোখে আগুন নিয়ে দেখতে থাকে প্রতিটা ডাক্তার নার্সের দিকে। আর যখনই সে দেখতে পায় একজন ছেলে ডাক্তার মেহরিনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন রাজকে গর্জে ওঠে। আপনার এখানে থাকার দরকার নেই, বাকিরা সামলাবে। বের হন এখনই, চলুন আমার সাথে। বলে সে ডাক্তারের কাঁধে হাত রাখে। ডাক্তার তাকায় রাজের দিকে, কিন্তু কিছু বলার আর সাহস হয়ে ওঠে না। রাজের চোখের দিকে তাকিয়ে মিয়ে যায় সে। ঢুক গেলে রাজের সাথে বেরিয়ে যায়। ওটি থেকে রাজ বেরিয়ে দেখে হৃদ, লাবিব, কাশেম আর মেহের দাঁড়িয়ে আছে। রাজকে দেখে সবাই ছুটে আসে। রাজের চুল এলোমেলো, কুচকানো শার্ট, আঁচড়ের দাগ, শরীরের অবস্থা দেখে মেহের বিস্মিত। মেহের হঠাৎ বলে, ভাইয়া। রাজ মুখ কুচকে একটু ব্যথাতুর সুরে বলে, তোমার বোন আমায় মেরেছে। এই দুঃখের মধ্যেও মেহের ফিক করে হেসে ফেলে। কাশেম মাথা নিচু করে হাসে। লাবিব হাসি লুকাতে পিছনে ঘুরে যায়, কিন্তু হৃদ সে সামনে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলে, ভাই বেশি মেরেছে? আরে না, ওই আর কি একটুখানি। বাহ ভাই বাহ। বউ প্রেগনেন্ট হওয়ার পর যা কেলানি খেয়েছি তার কাছে এটা কিছুই না। হৃদের হাসি মুহূর্তেই থেমে যায়। চোখ গোল গোল করে তাকায় মেহেরের দিকে, আর মেহের 32 পাটি দাঁত বের করে গর্বে তাকায়। হ্যাঁ, আমি মেহেরিনের বোন। হৃদ ঢুকিলে রাজ বাকি সবার খোঁজ নিচ্ছিল। রাজ ঠিক তখনই একটা মেয়েলি কান্নার গলা ভেসে আসে। সবাই ঘুরে দেখে চুমকি দৌড়ে আসছে। চোখ মুখ ভেসে যাচ্ছে জলে। পরনে সালোয়ার, পায়ে জুতা নেই, চুলগুলো উস্কো খুস্কো, কান্না করতে করতে যাতা অবস্থা চেহারার। ওর পেছনে এক লোক বলছে আসতে যেতে। মেয়েটি এসে মেহেরকে ধরে পাগলের মতো বলতে থাকে, আমার মিহু কোথায়? ঠিক আছে তো? ওর আর বাচ্চা দুজনে ভালো আছে তো? বলো না প্লিজ, বলো মেহের, আমার মিহু রাজ এক দীর্ঘশ্বাস ফেলে। শান্ত এসে হৃদ আর লাবিবের পাশে দাঁড়ায়। মেয়ের চুমকিকে জড়িয়ে ধরে তার এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, আহা চুমকি সোনা, চুপ কর। তোর প্রাণের সই ঠিক আছে। তুই জানিস না সে কতটা সাহসী। ওর শুধু ব্যথা উঠেছিল, তাই হাসপাতালে তুই আর আমি খালামণি হচ্ছি। আমার মিহু ঠিক আছে তো? সত্যি? হ্যাঁ, একদম ঠিক। ওরা সবাই একটু স্থির হয়, শান্ত হয়ে বসে। ঠিক তখনই একটা শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। সবাই উঠে দাঁড়ায়। চুমকি আর মেহের দৌড়ে যায় দরজার দিকে। অপারেশন থিয়েটারের দরজার সামনে দাঁড়িয়ে রাজ। তার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো অনুভূতি। পুরো শরীরে এক ধরনের কাঁপুনি। নিজের ভারসাম্য ফেলছে রাজ। সে পড়ে যেতে নাই, হৃদ আর লাবিব ধরে ফেলে। কিছুক্ষণ পরেই একজন নার্স আসে। তার কোলে ফুটফুটে এক নবজাতক। সে সামনে এসে বলে, বাচ্চার বাবা কোথায়? রাজ ধীরে ধীরে এগিয়ে যায়। নার্স এসে কিছু বলবে, ঠিক তখনই রাজ কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমার ওয়াইফ, আমার বউ ঠিক আছে তো? আমার বউয়ের যদি কিছু হয় আমি কাউকে কিন্তু ছাড়বো না, বলে দিলাম। পাশে থাকা হৃদ তড়িৎ গতিতে সামনে এগিয়ে এসে বলে, রাজ কি বলছিস তুই? সবাই ঠিক আছে? বাচ্চাটাকে খুলে নে। কংগ্রাচুলেশন স্যার, আপনি দুটো পুত্র সন্তানের বাবা হয়েছেন। চারপাশে যেন এক আনন্দের হাওয়া বয়ে যায়। মেয়ের আর চুমকি দূরে দাঁড়িয়ে খুশির চোখে তাকায় একে অপরের দিকে। তারপর দৌড়ে আসে তারা। রাজ আবারও বলে ওঠে, আমার ওয়াইফ, আমার বউ ঠিক আছে। দুজন নার্স একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। রাজ আর দেরি না করে ছুটে যায় ওটির ভেতরে। দরজা দিয়ে বেরোচ্ছিল ডাক্তাররা। রাজকে দেখে থেমে গিয়ে বলে, আপনার ওয়াইফ সম্পূর্ণ সুস্থ আছেন স্যার, এবং কংগ্রাচুলেশন, আপনি আর আপনার স্ত্রী দুই পুত্র সন্তানের পিতামাতা হয়েছেন। থ্যাঙ্কস। তারপর দৌড়ে গিয়ে মেহরিনের মাথার কাছে বসে পড়ে। মেহরিনকে নিজের দিকে তাকাতে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর ধীরে ধীরে তার মাথায় হাত বোলাতে থাকে। তুমি ঠিক আছো তো মুনবিম? ঠিক আছি আমি। রাস্তার কপালে চুমু খায়। গালে ঘষে পড়ে সুখের এক জল কণার চিহ্ন। মানুষ শুধু দুঃখ পেলে কাঁদে না, অতিরিক্ত সুখেও কাঁদে। যেমন এখন মেহরিন কাঁদছে। তার যে মাতৃত্বের স্বাদ মিলেছে। আজকের এই আনন্দ যেন পৃথিবীর সব সুখকে হার মানায়। নিজেকে কেমন সুখী সুখী লাগছে। অবশ্য মেহরিন নিজেকে একজন খুব সুখী নারী মনে করে। বাবা মা, ভাই বোন, বন্ধু সব দিক দিয়ে সে সুখী। আর স্বামীর দিক দিয়ে সে সুখী। জীবনে যতটুকু সুখ থাকলে মানুষ আল্লাহর সামনে দুহাত তুলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারে না।
মেহরিনের আজ ঠিক ততটাই সুখী নিজেকে মনে করছে। তবে এইসব সুখ ছাপিয়ে যে সুখে সে সুখী তা হলো মা হওয়ার অনুভূতি। পুত্র সন্তান হলে নাকি স্বামীরা তার সন্তানই হইচই লাগিয়ে দেয়, বংশের প্রদীপ মনে করে পুত্র সন্তানকে তাকে নিয়ে কত আদিক্ষেতাই না করে। তখন সন্তান নিয়ে তাদের কত রকমের আহ্লাদ থাকে। সন্তানের খোঁজ নিতে থাকে, বইয়ের খোঁজ তারা নেয় না। তবে রাজ তাদের মধ্যে পড়ে না। মেহরিন জানে রাজ কিন্তু এখনও তাদের সন্তানের মুখ দেখেনি, স্ত্রীকে দেখতেই ছুটে এসেছে। কজন পুরুষ এমন করে? মেহরিন হাসতে হাসতে বলে, সন্তানদের না দেখেই চলে এলেন কবি সাহেব। এই সন্তানদের নিয়ে আপনি কত স্বপ্ন দেখেছেন, এই করবেন সেই করবেন, আর এখন ওরা যখন এসছে তাদের না দেখে চলে এলেন। এটা কি ঠিক হলো? রাজ মৃদু হেসে ওর চুল গুছিয়ে দিয়ে তারপর কয়েকটা চুমু খায়। এক গভীর নিঃশ্বাস নিয়ে বলে, এই পৃথিবীতে আল্লাহ আর নবীর পরে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি, সে হচ্ছে আমার বউজান। আমার বাবা মা নেই, কিন্তু তাদের ভালোবাসাটাও আমি তোমার মাঝে পাই। বাবার শাসন, মায়ের স্নেহ সবই তোমার মাঝে পাই। তোমার যদি কিছু হয়ে যেত আমি মরে যেতাম বউ, একদম মরে যেতাম। তুমি থাকলে আমি সন্তানের বাবা হতে পারবো, কিন্তু তোমার কিছু হলে আমি কি করে বেঁচে থাকবো বলো? এইসব অলক্ষণে কথা বলবেন না, আমি ঠিক আছি, যান সন্তানদের কোলে নিন। তুমি আমাকে অনেক মেরেছো বউ, আমার শখ মিটে গেছে। আমার আর বাচ্চা চাই না। আমি ফুটবল টিম বানাবো। মেহরিন হেসে ফেলে। রাজ আরেকটা চুমু খেয়ে উঠে দাঁড়ায়, মুচকি হেসে বলে, অনেক হয়েছে বউ সোহাগ, আমি আবার অতটাও বউ পাগল না বুঝলে। আমি তো স্রেফ একটু দেখতে এসেছিলাম, দেখা শেষ, এখন বরং আমি যাই। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। আর শোনো মুনবিম, আমি কিন্তু মোটেও তোমার টানে আসিনি। আমি এসেছি মানে এমনি এসেছিলাম একটু দেখতে। না মানে আমার সন্তানদের এই পৃথিবীতে যে এনেছে তাকে তো একবার দেখা উচিত, তাই না? তাই আর কি, একটু মানবতা দেখাতে এসেছিলাম। আমার তো আবার মানবতা অনেক বেশি, জানোই তো। নাটকবাজ কোথাকার। আমি এখন আমার সন্তানদের কাছে যাব বলে বেরিয়ে যায়। বাই বাই, বউয়ের এখন দরকার নাই, টাটা। মেহরিন চোখ বুজে হাসে। ওদিকে রাজ বেরিয়ে দেখে তার রাজপুত্ররা দুজন, দুই খালামণির কোলে, একজন মেহেরের কোলে তো আরেকজন চুমকির কোলে। রাজকে দেখে তারা দুজন এগিয়ে আসে। রাজ দুজনকে দেখে জোরে বলে ওঠে, মাশাআল্লাহ। বলে সে দুজনকে একসাথে কোলে তুলে নেয়। একটা গভীর শ্বাস নিয়ে তাদের দুজনের কানে আজান দেয়। তারপর দুজনে কপালে চুমু খেয়ে বলে, আমার সুখ, আমার শান্তি, আমার সন্তান, তোমরা এসে আমার জীবনটা পরিপূর্ণ করে দিলে বাবারা। তোমাদের বাবা তোমাদের অনেক ভালোবাসে বলে আবারও চুমু খায়। সবার চোখে মুখে তখন খুশির জ্যোতি আর আনন্দের জলকণা। রাজ কাশিমের সামনে গিয়ে বলে, এই দেখুন আপনার দুই ভাগ্নে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট্ট করবো না, তবে ওদের জীবন রক্ষার জন্য আল্লাহ আপনাকে উসিলা করে পাঠিয়েছে। আপনার ভাগ্নেদের কোলে নেবেন না? কাশিম চোখে পানি নিয়ে তাকায় রাজের দিকে। রাজ হাসে, ইশারায় বলে কোলে নিতে। কাশিম কোলে নেয়। এরপর দুজনের দিকে তাকিয়ে হাত তুলে বলে ওঠে, আমার ভাগ্নেরা, দোয়া করি আল্লাহ ওদের অনেক বড় করুক, সবসময় ভালো রাখুক। সবার মুখে তখন একসাথে একটা কথা, আমিন। রাত তখন 4:43। মেহরিন গভীর ঘুমে আচ্ছন্ন। তার দুই পাশ ঘিরে ঘুমাচ্ছে তার রাজপুত্ররা, একজন বাঁদিকে অন্যজন ডান দিকে। তাদের মুখে প্রশান্তির ছায়া, যেন স্বর্গের কোনো শান্তিময় পরশে ঘুমোচ্ছে তারা। কেবিনের আলো নিভে আছে, শুধু জানালার ফাঁক গলে আসা এক চিলকে হালকা চাঁদের আলো মেহরিনের কপালে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। রাজ কিছুক্ষণ আগে বেরিয়েছিল কেবিন থেকে। মেয়ের চুমকি মেহবুবার কেবিনে। হৃদ লাবিব, শান্ত আর কাশিম সবাই বাইরে বসে বসে ঘুমাচ্ছিল ক্লান্তিতে। ঠিক শেষ মেয়ে নির্ভীতিতে নিঃশব্দে কেউ একজন ঢোকে মেহরিনের কেবিনে। অতি দ্রুত কিন্তু নিঃশব্দ পায়ে দরজাটা খুলে দেয় সে। কপাটের মৃদু শব্দেও কেউ জাগে না, কেউ টের পায় না। তবে তার হাতে চকচকে ধারালো একটা ছুরি, একটা নিশানা। মৃত্যু যেন এগিয়ে আসছে। ধীরে ধীরে নিঃশ্বাস আটকে রেখে সে মেহরিনের বিছানার দিকে এগিয়ে আসে। তার চোখে ঘৃণা, ঠোঁটে একটা বিকৃত হাসি। ধারালো ছুরিটা উঁচিয়ে তোলে সে। ঠিক তখনই মেহরিন চোখ বন্ধ রেখেই ছুরি ধরা হাতটা শক্ত করে ধরে ফেলে। আক্রমণকারী হকচকিয়ে যায়। মেহরিন মুচকি এসে চোখ খোলে, বলে, তুই জানিস আমার মন বলছিল তুই আসবি, আর দেখ তুই এলিও। আমি তো জানি আমার মন কখনো মিথ্যে বলে না।
আক্রমণকারী হেসে হেসে বলে, ওহ মেরিন, তুই সত্যিই চালাক, কিন্তু আফসোস এত চালাকি করেও লাভ নেই, কারণ তুই আর তোর সন্তানরা তিনজনেই আজ আমার হাতে মরবি। সে ছুরিটা মেহরিনের গায়ে চালাতে চায়, কিন্তু মেহরিন হাতটা আরও শক্ত করে চেপে ধরে। জেসি বেবি, জ্বালিয়ে দিলে মেজাজটাই। আমি পর্যন্ত ঠিক ছিল, তাই বলে আমার সন্তানের দিকে হাত বাড়াবি? মানে কি? মোটটাই নষ্ট করে দিলি। ছে! মেহরিন এবার থামে, তারপর মুখ শক্ত করে বলে, আমি যখন শুধু মেহরিন ছিলাম তখনই তো কিছু করতে পারলি না, আর এখন আমি একজন মা। তুই জানিস না বোধহয়, একজন নারীর চেয়েও একজন মায়ের শক্তি বেশি। একজন মা তার সন্তানকে বাঁচাতে 10-12 জনের জীবন অনায়াসে নিতে পারে। এই কথা বলি মেহরিন তার বাম হাত দিয়ে একটা কষে থাপ্পড় দেয় আক্রমণকারীর গালে। জেসি সিটকে পড়ে। ঠিক তখনই শেষ বাজাতে বাজাতে রাজ ঢুকে কেবিনে। জেসিকে মেঝেতে পড়ে থাকতে দেখে দরজা বন্ধ করে দেয়। তারপর মেহরিনের দিকে তাকিয়ে বলে, বউ, আমার একটা গান গাইতে ইচ্ছে করছে, গাই? অবশ্যই। মেহরিন ভুর কুচকে তাকায়। রাজ জিভ কামড়ে নেয়। মেহরিন হেসে বলে, ভুল গান। তুমি আসলটা গাও। জব কোই শত্রু দেখো মেরা দিল দিওয়ানা বলে মারদো মারদো মারদো। এটা আবার কোনো গান? রাজের যেন সহ্য হয় না, সে খেকে উঠে বলে, তুই বেশি জানিস, ওটাই ঠিক। আমার বউয়ের ভুল ধরিস? আমার বউ কখনো ভুল বলতেই পারে না। ওটাই ঠিক, ঠিক ঠিক বুঝেছিস। রাজ, এই আমার বরকে নাম ধরে ডাকছিস কেন? আর একবার আমার বরের নাম ধরে ডাকলে মেরে মুখ ভেঙে দিব, মুখ পুরি। জেসি রেগে তাকায়। রাজ পাশে দাঁড়িয়ে থাকে। মেহরিন রাজের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এখনো ওর পাশে দাঁড়িয়ে আছিস কেন আহম্মক? জানিস না তোকে দেখলেই এই মেয়ের ছুকছুকানি বেড়ে যায়? রাজ কপাল কুচকে তাকায়। হঠাৎ করে জেসি উঠে রাজকে জড়িয়ে ধরে। রাজ ও মেহরিন দুজনেই অবাক। মেহরিন রাগে তাকায় রাজের দিকে। রাজ ধাক্কা দিয়ে জেসিকে ফেলে দিয়ে বলে, ছি ছি ছি, লজ্জা করে না পরপুরুষকে জড়িয়ে ধরতে? আমি আমার বডির সব পার্ট আমার বউয়ের। একদম আমার সাথে ঘেঁষাঘেঁষি করবি না, বেয়াদব মহিলা। রাজ, I am not মহিলা, I am still a girl. You know, baby, I love you. Please try to understand. I love you lot. রাজ মেহরিনের দিকে তাকায়। মেহরিন উঠে এসে জেসিকে উঠিয়ে দেয় এক থাপ্পড়, তারপর আরেকটা। 5-6টা থাপ্পড়ের পর জেসি উঠে দাঁড়ে মেহরিনের চুল ধরে। মেহরিনেও চুল টেনে ধরে জেসির। রাজ বলে, এই ডাইনি, ছাড় ছাড় বলছি, আমার বউকে ছাড় ডাইনি। সে গিয়ে মেহরিনের চুল থেকে জেসির হাত সরিয়ে দেয়। মেহরিন এবার চুল ছাড় পেয়ে আরও জোরে টেনে ধরে জেসির চুল। রাজ চোখের ইশারায় বলে, আরও মারো। মেহরিনও সুযোগ ছাড়ে না, চুল টেনে একদম কাকের বাসার মতো করে ফেলে জেসির মাথা। চুল ছিঁড়ে ছিঁড়ে যখন ক্লান্ত, তখন হঠাৎ দেখে রাজ জেসির হাত ধরে আছে। মেহরিন চিৎকার করে বলে, তুই ওর হাত ধরলি কেন? রাজ চট করে হাত ছেড়ে দিয়ে দূরে গিয়ে বলে, আরে বউ, আমি তো ওভাবেই ধরিনি। মানে না, মানে আসলে কি হয়েছে বলো তো, আমি তোমার... থাক, বুঝে গেছি। রাজকে টেবিল থেকে এক গ্লাস পানি এনে রাজ বলে, এই নাও একটু পানি খাও। চুল ছিঁড়াছিঁড়ি করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আজ একদমই মারতেই পারলে না। হ্যাঁ, শরীরটা একটু দুর্বল তো, তাই মারতেই পারলাম না। আর এদিকে মেঝেতে পড়ে থাকা জেসি রাজ মেহরিনের কথা শুনে মনে মনে ভাবে, এরা কি পাগল? আমি তো ভেবেছিলাম রাজ শুধু ভালোবাসে তার বউকে, কিন্তু সে তো পুরাই বইয়ের দাস। কিন্তু মেহরিনের প্রতি রাজার এত যত্ন, এত ভালোবাসা দেখে তার আর সহ্য হয় না। জ্বলে ওঠে ভেতরটা। তাই একরকম দানবীয় ক্ষোভে উঠে গিয়ে মেহরিনের গলা চেপে ধরে। মেহরিন কিছু বলে না, বাধাও দেয় না। রাজ বিস্ময়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর গর্জে ওঠে, ওকে ছাড় বলছি, ছাড়। জেসি ভয় পায়, কিন্তু তা প্রকাশ করে না। রাজ মুহূর্তেই তাকে এক ধাক্কায় সরিয়ে দেয়। দেওয়ালে ঠেসে গলা চেপে ধরে। জেসির মুখটা মুহূর্তেই লাল হয়ে যায়, চোখে পানি জমে ওঠে, হাত পা ছোড়াছুড়ি করছে। তোকে আমি ছাড়বো না। তুই আমার বউ আর সন্তানদের মারতে চেয়েছিলি, তা যখন পারলি না, এখন আবার এসেছিস। তার চিৎকারে বাচ্চারা ঘুম ভেঙে কেঁদে ওঠে। মেহরিন তাড়াতাড়ি ছুটে যায় ওদের থামাতে। ওদিকে রাজের তাণ্ডবে কেবিনে ঢুকে পড়ে শান্ত, রিদ, কাশেম আর লাবিব।
জেসিকে দেখে তারা অবাক হয় না, কারণ সবাই জানতো জেসি আসবেই। তবে রাজকে এখন থামানো দরকার। লাবিব আর হৃদ দুজনে মিলে রাজকে বোঝায়। ভাই ছাড়ো তো, ও মরে যাবে, প্লিজ। মরে যাক, ও মরবেই, কিন্তু এত সহজে নয়। ও আমার বউ আর সন্তানদের মেরে ফেলতে চেয়েছিল, তাই ও মরার যোগ্য। এ বলে এক ধাক্কায় হাত সরিয়ে নেয় রাজ। জেসি ধপ করে মাটিতে পড়ে যায়। পড়ে গিয়ে কাশতে থাকে, গলা চেপে ধরে শ্বাস নিতে থাকে। লাবিব এগিয়ে গিয়ে এক গ্লাস পানি দেয়। হৃদ শান্ত, রাজকে বোঝানোর চেষ্টা করছে, আর মেহরিন তখনও ছেলেদের শান্ত করার চেষ্টায় ব্যর্থ। পানি খাওয়া শেষ হতে না হতেই রাজ ঠান্ডা গলায় বলে, পানি খাওয়া বেশি করে, পারলে কোলেও উঠে বসে থাক, কিন্তু ভুলে যাস না, এই তুই যাকে এত আদর সোহাগ করে পানি খাওয়াচ্ছিস, সেই তোর মা, বোন আর বউকে মরণের পথে প্রায় পাঠিয়ে দিয়েছে। এই কথার মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ। লাবিবের চোখে এক ঝলক দৃশ্য ভেসে ওঠে। রূপা বেগমের রক্তাক্ত দেহ, লামিয়ার নিথর মুখ, মেহবুবার ক্ষত বিক্ষত শরীর। হঠাৎই লাবিব এক ঝাঁকুনি দিয়ে জেসির গলা চেপে ধরে। হৃদ কপালে হাত চেপে দাঁড়িয়ে পড়ে, আবার দৌড়ে গিয়ে লাবিবকে থামায়। ভাই ছাড় ওকে, ছাড়। লাবিবের ঘেন্না ভরা চোখে আগুন। শেষ পর্যন্ত শারীরিক শক্তি দিয়ে এক লাথি মারে জেসির পেটে। জেসি মাটিতে পড়ে যায়, মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে। হৃদ দাঁড়িয়ে বলে, তুমি যা করেছো এটা তোমার প্রাপ্য। এখন চুপ করে চলে যাও জেসি, বাঁচতে চাইলে এখান থেকে বিদায় হও। জেসি চোখে রক্ত জবা, রাগ চোখে পানি, কাঁপা কাঁপা গলায় বলে, আমি মরবো তাও আমি যাব না এখান থেকে। রাজকে পাওয়ার জন্য আমি কি করিনি, সব দিয়েছি আমি। রাজের দিকে তাকে চিৎকার করে বলে, কি আছে ওই মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? আমি কি কম সুন্দর? ব্যাংক ব্যালেন্স, শিক্ষা, টাকা পয়সা সব কিছুতেই তো আমি ওর থেকে ভালো। তবু তুমি কেন শুধু ওকে ভালোবাসলে? আমি তোমাকে পাওয়ার জন্য তোমার পায়ের নিচে পড়েছি। তুমি শুধু একবার চাইলে সব দিয়ে দিতাম তোমাকে, কিন্তু তুমি তবুও আমাকে প্রত্যাখ্যান করলে। আমার অপরাধটা কী ছিল? শুধু তোমাকে ভালোবাসা? জেসির উন্মত্তা দেখে হৃদ কিছু বলতে পারে না, কিন্তু লাবিব থামে না। সে বাজখাই গলায় বলে, তোর ভালোবাসার মায়েরে বাপ। ভালোবাসা মানে বুঝিস তুই? ভালোবাসলে মানুষ তার ভালো থাকা দেখে খুশি হয়। ভালোবাসলে মানুষ কাউকে কষ্ট দেয় না। ভালোবাসলে তার সুখ কেড়ে নিতেও চায় না। তুই রাজকে ভালোবাসিস বলেছিস? তুই রাজকে ভালোবাসলে ওর সুখ দেখে খুশি হতে পারতি। ওর বউ, ওর সন্তান, ওর পরিবার, তাদের মারতে চাইতিস না। ভালোবাসলে তুই নিজেকে জীবন দিতিস, জীবন নিতিস না। এই তোর ভালোবাসা না? হ্যাঁ, তোর জেদ। তুই যা চাইছিস তাই চাইছিস জোর করে, তা হলেও পেয়েছিস সব। তাই তো রাজ যখন তোকে ফিরিয়ে দিল, তুই হিংসায় জ্বলে পুড়ে গেলি। এই জেদ থেকেই তুই একের পর এক নানা ছক কষে গেছিস দিনের পর দিন। এমনকি জীবন কেড়ে নিতেও চেয়েছিস। আমার মা, বোন, বউ সব এখন হাসপাতালে শুয়ে আছে শুধু তোরই জন্য। ভালোবাসা না, এটা জেদ, শুধু শুধু তোর জেদ। লাবিব থেমে যায়। ঘর নিস্তব্ধতা। জেসি হতভম্ব হয়ে তাকিয়ে থাকে লাবিবের দিকে। তারপর কোনো কথা না বলে একরকম উঠে দাঁড়ায়, নীরবে চলে যেতে থাকে একা। সবার মুখে তখন একটি দীর্ঘশ্বাস। মেহরিন বাচ্চাদের আবার ঘুম পাড়িয়ে সবার দিকে তাকিয়ে কোমল গলায় বলে, শান্ত হন আপনারা। লাবিব তুমি যাও, একটু বিশ্রাম নাও। হৃদ ভাইয়া আপনারাও যান। সবাই এক একে কেবিন থেকে বেরিয়ে যায়। তারপর মেহরিন আস্তে আস্তে রাজের কাছে এসে দাঁড়ায়। রাজ মেহরিনকে নিজের কোলে বসিয়ে চুলগুলো গুছিয়ে দিয়ে মেহরিনের কপালে একখানা চুমু দেয়। মেহরিন রাজকে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎই বলে ওঠে, আপনি ওর হাত ধরলেন কেন? তোমাকে যে ওকে মারার সুযোগ করে দিলাম তা দেখলে না? আমি না থাকলে তো চুল ছেঁড়াছেঁড়ি যুদ্ধ শুরু হয়ে যেত। আর ভাবো তো, এটা ব্রেকিং নিউজ হয়ে গেলে কেমন লাগতো? মিস্টার শিকদারের বউ একজন মেয়ের সঙ্গে চুল ছেঁড়াছিড়ি করছে, ভাবতেই তো খারাপ লাগছে। তবে যাই বলো, তুমি কিন্তু একদম মারতে পারলে না আজ। শরীর দুর্বল তো তাই। থাক, কষ্ট পেও না, অন্যদিন পুষিয়ে নিও। সে মেহরিনকে কোলে তুলে বিছানে নিয়ে যায়। তারপর শুয়ে দেয় ধীরে ধীরে, আর নিজেও পাশে শুয়ে পড়ে মেহরিনকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে সব উত্তাপ, সব ক্লান্তি, সব ভয় এক ঝটকায় যেন মিলিয়ে যায়। বিছানায় এই নীরবতায় কেবল শোনা যায় একটা নিঃশ্বাস আরেকটা নিঃশ্বাসের সঙ্গে মিশে যাচ্ছে। সকাল হয়েছে তখন সময় 7টা। রাতের ঘুম ভেঙে যায়, হালকা আলো চোখে লাগায়, আর বাড়ি থেকেও অনেক মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। রাজ
চোখ মেলে দেখে মেহরিন ঠিক তার বুকের উপর গা ঘেঁষে শুয়ে আছে। নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। রাজ হেসে কপালে এক টুকরো চুমু খেয়ে খুব সাবধানে মেহরিনকে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজের শার্ট ঠিক করে বেরিয়ে আসে কেবিন থেকে। কেবিনের বাইরে এসে দেখে মেহের, মালিয়া মির্জা, ফিরোজ মির্জা, মাহির, ফাইজা চৌধুরী, আরশ, আরফা আর আকরাম চৌধুরী বসে আছে। রাজ এগিয়ে গিয়ে বলে, মামা, এত সকালে কেন চলে এলে? আমার এতগুলো কাছের মানুষ অসুস্থ, তার উপর আমার মেহুমা আর রাজের সন্তান হয়েছে। আমি সময় দেখে আসবো বলছো? এটা কেমন কথা? আচ্ছা, আপনার ইচ্ছা। ভাই কংগ্রাচুলেশন। রাজ হাসি দিয়ে ধন্যবাদ জানায়। বাবা, মিহু উঠেছে? ঠিক তখনই চুমকি এসে হাজির হয়, সাথে শান্ত বসে। দুজনের মুখে হাসির ঝলক, হাতে মোট 4টা টিফিন ক্যারি। ভাইয়া, মিহু উঠেছে। না বনু, ও মেহের, আমার সাথে আয়। মেহবুবা, রূপা আন্টি আর লামিয়াকে খাইয়ে আসি, পরে না হয় মিহুকে খাওয়াবো। মেয়ের মাথা নাড়িয়ে রাজি হয়। মালিয়া মির্জা অবাক হয় চুমকির এমন কাজে। পর মুহূর্তেই হাসেন। এই এত টেনশনের মধ্যে খাওয়ার কথা কারোর মাথায় ছিল না। চুমকি হেসে মালিয়া মির্জার কাছে গিয়ে বলে, চলো মামুনি, তুমি তো বাইরের কিছু খাবে না, তাই আমি নিজে হাতেই রান্না করেছি। চলো, 2 মুঠো মুখে দেবে। আমার মেয়ে তো দেখি পুরোই কিন্নি হয়ে গেছে। ফুপ্পি, তুমিও চলো। মালিয়া মির্জা, ফাইজা চৌধুরী আর মেহের চলে যায় চুমকির সঙ্গে। রাজ তখন আকরাম চৌধুরী আর ফিরোজ মির্জার মাঝে গিয়ে বসে। বাবা, আপনি কি রেগে আছেন আমার উপর? রেগে থাকবো কেন? আসলে আমি আমার খুশিটা প্রকাশ করতে পারছি না। একদিকে মেয়ে অসুস্থ, অন্যদিকে নানা হওয়ার আনন্দ। আমার ভিতরটা যেন হাঁপিয়ে উঠছে। আল্লাহ জানেন সব ঠিক হয়ে যাবে ভাইজান, চিন্তা করবেন না। ঠিক তখনই হৃদ আর আকরাম এসে হাজির হয়, হাতে একটা ট্রেতে। তাতে অনেকগুলো কফির মগ। আরশ আর মাহির সাহায্য করছে সবাইকে কফি দিতে। এ সময় দৌড়ে আসে রাহি। চোখে মুখের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কি এক আতঙ্ক তাকে তাড়িয়ে এনেছে। তার পেছনে রাকিব, যে মূলত রাহিকে খবরটা দিয়েছিল, আর সেটা শুনে রাহি পাগলের মতো ছুটে এসেছে। রাহি এসে রাজের বুকে ঝাঁপিয়ে পড়ে। হৃদ গভীর নিঃশ্বাস ফেলে। সে জানে এখন রাহি শুরু করবে তার পাগলামো। রাজ জড়িয়ে ধরে তার আদরে বোনটিকে। রাহিও জানে না রাজি তার আপন ভাই, কিন্তু কে বলে আপন ভাই না হলে ভালোবাসা কম হয়। রাহি জানে রাজ তার আপন ভাই না, তাও অনেক ভালোবাসে। রাহি রাজকে যেন প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আর মেহেরিন, তার নাম শুনলেই রাহির হৃদয় নেচে ওঠে। এক কথায় মেহু আপু বলতে পাগল সে। রাহি রাজকে এক নিঃশ্বাসে প্রশ্ন করতে থাকে, ভাইয়া, আমার মেহু আপু ঠিক আছে তো? আমার মামুনি, লামু, আমার সই, মেহবুবা সবাই ঠিক আছে তো? ভাইয়া, ওদের কিচ্ছু হবে না তো? রাজ বোনের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে, খাদিস না পুচকি, সব ঠিক আছে। তোর মেহু আপু একদম ঠিক আছে। জানিস, তোর 2টা ভাইপো হয়েছে। রাহি কান্না একটু কমে আসে, মুখ তুলে বলে, সত্যি? একদম 3 সত্যি। রাহি দৌড়ে যায় হৃদের কাছে। হৃদকে ঝাঁকিয়ে বলে, দাদা ভাই, সত্যি আমার 2টা ভাইপো হয়েছে? হ্যাঁ, একদম সত্যি। জানিস, ওরা যখন জানবে তোর মতো চিৎকার করে কাঁদুনি ফুপ্পি আছে ওদের, তখন ওরা কি বলবে? কি বলবে? বলবে, ছি, এমন চিৎকাতুনি ফুপ্পি আমরা মানি না, মানি না, মানি না। রাহি হৃদের বুকে কিল মেরে বলে, মোটেও না, আমি ওদের একদম বিন্দাস ফুপি, বুঝলে? সবাই হেসে ওঠে রাহির কথায়। যেন গোটা পরিবেশটা হালকা, প্রাণবন্ত আর মায়ে ভরে যায়। দেখতে দেখতে কেটে গেছে 5টা দিন। আজ মেহরিনকে অবশেষে বাড়ি ফেরার অনুমতি দিয়েছে হাসপাতাল থেকে। যদিও চাইলে আগে যেত, কিন্তু রাজের জন্যই থেকে যাওয়া। রাজ বারবার বলে এসেছে, তুমি পুরোপুরি না সুস্থ হলে আমি তোমাকে কোথাও যেতে দেব না। তাই থেকেছে মেহরিন। রূপা বেগম, লামিয়া আর মেহবুবাও এখন অনেকটাই সুস্থ। তাদেরও আজ ছাড়া হবে, অর্থাৎ সবাই আজ একসাথে বাড়ি ফিরবে এই 6 দিনে। চুমকি, শান্ত, রাহি আর রাকিব, এই 4 জন যেন হাসপাতালেরই বাসিন্দা হয়ে উঠেছিল। বলে চলে পুরোটা সময় তারা ছিল মেহরিনদের পাশে। আসা যাওয়া কোনো বিরতি ছিল না, কোনো ক্লান্তি ছিল না চোখে মুখে। ছিল শুধু ভালোবাসার টান আর নিজেদের মানুষদের জন্য নিঃস্বার্থ উপস্থিতি। মেহরিন জানে এই সময়টা জীবনের সবচেয়ে বেশি শেখার, বোঝার, অনুভব করার সময়। মানুষের মুখ
মন আর মনোযোগ সব কিছুই একেবারে স্পষ্ট হয়ে ধরা দেয় এমন সময় তখন ঠিক 11টা। সাই সাই করে 4টি গাড়ি এসে দাঁড়ায় শিকদার বাড়ির দুয়ারে। এক এক করে সবাই নেমে আসে গাড়ি থেকে নামতেই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সকলে শিকদার বাড়ির দিকে। বাড়ির রূপটাই যেন পাল্টে গেছে। রাজকীয় ভঙ্গিতে সাজানো হয়েছে পুরোটা বাড়ি, থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা। আর হবে নাই বা কেন? কত বছর পর শিকদার বংশের 2 রাজপুত্রর আগমন হয়েছে, যারা শিকদার বংশকে এগিয়ে নিয়ে যাবে। তারা যে এসেছে এই ভুবনে, সেই 2 রাজপুত্র রাজ আর মেহরিনের মাধ্যমে এসেছে শিকদার পরিবারে। জীবনের কত ঝড় ঝান্টা পার করে আজ তারা নিজের ঘরেই ফিরেছে। সূর্য চাঁদের আলো মিলে যেন আল্লাহ নিজ হাতে আঁকিয়ে দিয়েছে দুটো মুখ দেখলেই হৃদয় জুড়িয়ে যায়। মেহরিনের কোলে এক রাজপুত্র, আরেকজন চুমকির কোলে। সবার চোখ যায় রাজের দিকে। রাজ হেসে বলে, এগুলো স্রেফ আমার রাজকুমারদের গৃহপ্রবেশের আয়োজন। শিকদার পরিবারের নতুন সদস্যদের গৃহপ্রবেশ বলে কথা। আয়োজন কোনো কমতি থাকলে চলবে নাকি? সবাই হেসে ওঠে। ঠিক সেই মুহূর্তেই কজন সাংবাদিক সামনে এগিয়ে আসে। তারা রাজকে দেখে বলে, স্যার, আপনার অনুভূতি কেমন? এত ঝড়ঝাপটা পেরিয়ে 2 পুত্রকে নিয়ে আবার নিজের বাড়িতে ফিরতে পেরে? অবশ্যই এই অনুভূতি প্রকাশের মতো নয়। যারা বাবা মা হওয়ার মতো এই মিষ্টি অভিজ্ঞতার সঙ্গে পরিচিত, শুধু তারাই জানেন এই অনুভূতির মাহাত্ম্য। এই অনুভূতি আসলে কোনো শব্দে বোঝানো সম্ভব না। ম্যাম, আপনি একজন সাহসী নারী। আমরা শুনেছি আপনার সাহসিকতার কথা। আপনি কিভাবে লড়াই করেছেন নিজের সন্তানদের জন্য। একজন নারীর চেয়ে একজন মায়ের শক্তি বেশি, এটা তো সবাই জানেন। একজন নারী জানে সন্তানের জন্মের সময় জীবন ঝুঁকির মধ্যে থাকে, তারপরেও সে মা হওয়ার জন্য সেই ঝুঁকি নেয়। তাহলে বুঝুন একজন মায়ের শক্তি কতটা। একজন মায়ের দেহে প্রাণ থাকা অবস্থায় সে তার সন্তানকে রক্ষা করতে থাকে। সেটা বলার কিছুই নেই। আমি আশাবাদী ছিলাম, আর আমি সেই মায়েরই প্রতিনিধি যে তার সন্তানদের জন্য সব কিছু করতে পারে। সবার মুখে তখন আনন্দের ভাষা, হাসি। প্রায় 5 মিনিট ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে রাজ এবার ভীষণ সংযতভাবে বলে, আপনারা যদি প্রশ্ন শেষ করে থাকেন তাহলে আমরা এখন যেতে চাই। এতগুলো অসুস্থ মানুষকে নিয়ে দাঁড়িয়ে থাকা আর সম্ভব হচ্ছে না। সাংবাদিকরাও সম্মতি জানায়। এরপর সবাই ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে এগিয়ে যায়। সবাই যখন গৃহপ্রবেশের আনন্দে ব্যস্ত, তখনই হঠাৎ এক সাংবাদিক সাহস করে প্রশ্ন ছুড়ে দেয়, স্যার, যারা আপনাদের এত বড় ক্ষতি করতে চেয়েছে, আপনার পরিবারকে মেরে ফেলতে চেয়েছিল, আপনার অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিতে চায়নি, তাদের উদ্দেশ্য কিছু বলবেন না? বেশ কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। সবার মুখ থেকে যেন হাসির আলো মুছে যায়। এক মুহূর্তে পরিবেশ পাল্টে যায়। রাজ ধীরে ধীরে পেছনে ফিরে দাঁড়ায়। চোখ দুটো লাল আভা, তার মুখের চোয়ালে জোর টান। রাজ বলে, গুড কোয়েশ্চেন। হ্যাঁ, অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো। তারপর পিছন থেকে কয়েক পা এগিয়ে আসে, ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। তার মুখে তখন এক অদ্ভুত ডেভিল হাসি। চোখে চোখ রাখে ক্যামেরার দিকে। তারপর বলে, পেছন থেকে আঘাত না করে পারলে সামনে আসুন। সসম্মানের সাথে আপনাদের জায়গা মতো পৌঁছে দেব, চিরদিনের মতো। কার পরিবারের দিকে হাত বাড়িয়েছেন তা বুঝিয়ে দেব। তারপর আরেকটু ঝুঁকে ক্যামেরার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, রেডি হন। অনেক হয়েছে লুকোচুরি, এবার যা হবে সব সামনাসামনি। এতদিন ছেড়ে দিয়েছি কারণ সব ছিল আমার উপর, কিন্তু এবার আপনারা হাত দিয়েছেন আমার কলিজায়। সেই হাত ভেঙে গুড়িয়ে না দেওয়া পর্যন্ত আমি রাজ শিকদার শান্তি পাবো না। তার কণ্ঠস্বর যেন হিমশীতল। উপস্থিত সবার নিঃশ্বাস বন্ধ করে শুনে তারপর আচমকা বিভিন্ন টোনে মুখ তুলে বলে, আর হ্যাঁ, কাল দিন পর মানে 2 দিন পর আমার রাজপুত্রদের নামকরণ হবে, সাথে 7টা গরু জবাই করে আকিকা হবে। আপনাদের নিয়ন্ত্রণ রইল, আসবেন কিন্তু। গরু জবাই হবে দিনে আর রক্ত ঝরবে রাতে। একটা লম্বা নিঃশ্বাস ফেলে রাজ হেসে ফেলে। তবে সে হাসিতে কোনো উষ্ণতা নেই। সে শীতল জ্বালাময়ী হাসি দেখে সাংবাদিকরা কেমন কেঁপে ওঠে। কেউ আর কোনো প্রশ্ন করার সাহস পায় না। রাজ ঠান্ডা মুখে বলে, আশা করি আপনাদের কাজ শেষ, এবার আসতে পারেন। রাজ্যের বলা মাত্রই আশপাশে থাকা রাজ্যের মানুষগুলো সাংবাদিকদের খুব দ্রুত আর শিষ্টতার মধ্য দিয়ে বের করে দেয়। এরপর সবাই ধীরে ধীরে প্রবেশ করে শিকদার বগসরে সেই ঐতিহ্যবাহী বাড়ির ভিতর।
বিকেল 4টা। শিকদার বাড়ির নতুন সদস্যদের তখন ঘুম পাড়ানোর চেষ্টা করছে মেহরিন আর চুমকি। চুমকি তখন আপন মনে বাবুকে ঘুম পাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু কি যেন ফিসফিস করে বলছে ছোট্ট বাবুদের। চুপচাপ শুয়ে থাকো সোনা পাখিটা আমার। চোখ বন্ধ করো, বন্ধ করো সোনা। আমার সোনা বাবু দুষ্টুমি করলেই কিন্তু চুলে তেল দিয়ে একদম তেলের রাজা বানিয়ে দিব। বানিয়ে দিব। তখন কি হবে বলো তো? তখন তোমাকে কোনো মেয়ে পাত্তাই দিবে না, বলবি এই তো তেলের রাজা। তখন কি হবে আমার সোনা বাচ্চাটার? তখন কি হবে? তার মুখভঙ্গি আদরকার ভঙ্গিমা দেখে যেন মনে হয় সে এই শিশুটার জন্মদাত্রী। মেহরিন মনে মনে ভাবে, কে বলে মা হওয়ার জন্য সন্তান জন্ম দিতে হয়? এই চুমকি যে কিনা নিজের প্রাণ দিয়ে আদর করছে আমার বাচ্চাকে, সে তো মায়ের চেয়েও বেশি মা। মেহরিন যতটা না সজাগ, মেহরিন চুমকির দিকে তাকে মিটিমিটি হাসছে। চুমকি আপন মনে বকবক করছে বাবুর সাথে আর তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মেহরিন চুপচাপ দেখছে আর ভাবছে, আচ্ছা কে বলে জন্ম না দিলে মা হওয়া যায় না? এই যে চুমকি আমার বাচ্চাটাকে আমার চেয়েও বেশি আগলে রাখছে, ওকে কি মা বলা যায় না? একজন মা যেমন হয় চুমকি ঠিক তেমনই হয়ে গেছে। বাচ্চা জন্ম না দিয়েও সে যেন সত্যিকারের মা হয়ে উঠেছে। বাবু একটু কেঁদে উঠলেই চুমকি সঙ্গে সঙ্গে সজাগ হয়। কেউ কোলে নিতে আসলে তার সতর্কবার্তা মুখোমুখি হতে হয়। এই যে হাত ধুয়ে আসো, আগুনের চেক নিয়ে এসো, একদম ঠিক করে কোলে নাও, বাবু যেন ব্যথা না পায়, বাবুকে নিয়ে একদম দৌড়ঝাঁপ না, চুপচাপ বসে থাকো। মেহরিন নিজেও হয়তো এতটা সতর্ক নয় যতটা চুমকি। সবাই নিচে বসে আড্ডা দিচ্ছে আর চুমকি শুধু বাচ্চাদের খেয়াল রাখছে। নিজে কিছু খেয়েছে কিনা সন্দেহ, অথচ মেহরিনকে একটু পরপর খাইয়ে দিচ্ছে। তার একটাই কথা, তুই না খেলে বাচ্চারা খাবে কি করে? দেখ, আমি বেবিদের ব্যাপারে একদম গাফিলতি সহ্য করব না। তুই জন্ম দিয়েছিস বলেই তুই একাই ওদের মা না, আমিও ওদের মা। ভুলে গেছিস নাকি আমাদের ছোটবেলার কথা? চুক্তি ছিল আমার আগে যদি আমার বেবি হয় তুই হবি ওদের দ্বিতীয় আম্মু, আর তোর আগে বেবি হলে আমি হব ওদের দ্বিতীয় আম্মু। চোখে মুখে যুদ্ধ ঘোষণা করে বলে দিল চুমকি। আমি একজন মা হয়ে বাচ্চাদের ব্যাপারে কোনো হেরফের সহ্য করব না, বলে দিলাম। মেহরিন এসব মনে করে হেসেই যাচ্ছে। চুমকি ভুর কুচকে বলে, কি রে, তোরে কি জিনে ধরলো? এমন কারণবিহীন হাসছিস কেন? মেহরিন এবার শব্দ করে হেসে ফেলে। বাবুকে কোলে নিয়ে এগিয়ে আসে চুমকির পাশে, চুপচাপ বসে পড়ে। একটু পরে বলে, না রে, জিনে ধরেনি। আমি আমার বেআইনকে দেখছি, সে কি সুন্দর তার মেয়ের জামাইকে বক বক করে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ সেই তো, আমার মতো শাশুড়ি কি এই দুনিয়ায় কেউ পাবে, যে কিনা তার মেয়ের জামাইকে ছোট থেকে পেলে পুষে বড় করে আর পরে নিজের মেয়েকে তার গলায় ঝুলিয়ে দেবে? তুই কি আর ভালো হবি না? আপাতত তো হতে পারছি না, তবে হয়ে যাব, বিশ্বাস কর। যেদিন আমার মেয়ে আর তোর ছেলের বিয়ে দেবো সেই দিন একেবারে ভালো হয়ে যাব। দুজনের হাসাহাসি আর খুনসুটি তখনও চলতে থাকে। উপরে ঘরে এই নরম কোমল সময় কাটছে। রাজরিত আর শান্ত বেরিয়ে আসে আর বাকিরা নিচে বসে আড্ডা দিচ্ছে। না, আড্ডা বলে ভুল হবে, তারা রীতিমতো ঝগড়া করছে। তারা দুইটা রাজপুত্রের নাম ঠিক করেছে। না, নাম ঠিক করছে না, রীতিমতো মারামারি লাগিয়ে দিচ্ছে নাম নিয়ে। নিচে চেঁচামেচি হই হট্টগোল হচ্ছে, কেউ কাঁদছে না, চিৎকার করছে। শিকদার বাড়ির নিচতলায় যেন রাজপুত্র নামকরণের অনুষ্ঠান নয়, কেউ যেন যুদ্ধ ঘোষণা করেছে। মেহরিন শোনে সেই আওয়াজ, চুমকিকে বলে, চল নিচে যাই, গিয়ে দেখে আসি কি নিয়ে আবার পাগল। চুমকি হেসে ফেলে আর দুজন বান্ধবী মিলে দুজন রাজপুত্রকে নিয়ে নিচে নামে। ওদের নিচে নামতে না নামতেই মালিয়া মির্জা আর ফাইজা চৌধুরী চলে আসে। দুজনেই ওদের নিয়ে নেয় নানুদের কুলে। দুজন রাজপুত্র তখন নিজ নিজ খেয়ালে হাত পা চুরি খেলছে। তা দেখে চুমকি আর মেহরিন হেসে ফেলে। নানুরা নাতিদের নিয়ে চলে যায় রূপা বেগম রুমের দিকে। তারপর মেহরিন আর চুমকি এগিয়ে যায় পরিস্থিতি দেখতে, আর দেখে যা যা বুঝলো, কেস পুরাই জন্ডিস, মানে একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এদিকে লামিয়ার আরশ দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে ঝগড়া করছে। আমি যেটা বলেছি সেটাই হবে। না, আমি যে বলছি তাই হবে। অন্যদিকে রাহি আর রাকিব তো রীতিমতো মারামারি জোগাড়ে। রাহি বলছে, আমি বলেছি মানে এটাই হবে। হ্যাঁ, মামা বাড়ির আদর, তাই না? আমি স্বাধীন দেশে থাকি, আমি ওদের হবু ফুফা, তাই আমি যা বলবো তাই। আরফার রাহি তো হাতাহাতিতেই নেমে পড়েছে। মাহির আরফাকে কিল মেরে বলছে,
আমার ভাগ্নেদের নাম আমি রাখবো। আর আরফা মাহিরের চুল টেনে বলছে, আমি ওর খালামণি প্লাস ফুপি, আমি যা বলবো ওদের নাম তাই হবে। অন্যদিকে মেহবুবা আর লাবিব দাঁড়িয়ে মুখোমুখি, দুজনে রাগে ফুসফুস করছে। হঠাৎ মেহবুবা লাবিবের চুল খামছে ধরে বলে, আমি যা বলবো তাই হবে। লাবিব কিছু পৌঁছেই সেও মেহবুবার চুল টেনে ধরে বলে, আমি ওর চাচ্চু প্লাস আঙ্কেল, আমি ঠিক করবো ওদের নাম। আমার চুল ছাড়, না এনে মেরে দেবো কিন্তু বাদর। মেরে দেখাও, আমি মারবো আজ লেদা বাচ্চা, জানো আমি জিম করি। তোর জিমের মায়ের লাল সালাম, চুল ছাড় নয়তো মেরে দেবো সত্যি। মেরে এটা বলার সাথে সাথেই ঠাস একটা থাপ্পড় লাবিবের গালে। লাবিব কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে, তারপর মেহবুবার দিকে তাকিয়ে কাতর গলায় বলে, আমি তোমার স্বামী জান, আমি তোমার অর্ধাঙ্গ, আমি তোমার জান প্রাণ কলিজা ফুসফুস কুসকুস সব, আর সেই তুমি কিনা আমাকে মারলে। জান, ইটস নট ফেয়ার। মেহবুবা দুহাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে বলে, বেশ করেছি, আমার মুখে মুখে কথা বলবি? হ্যাঁ, আর আমি না তোর বউ? তুই আমার সব কথা না শুনে তর্ক করছিস বাদর। লেদা বাচ্চা। মেহবুবার রাগে তাকাই। লাবিব গালে হাত বুলাতে বুলাতে বলে, কি জোরে না মারলি লেদা বাচ্চা। ইস, তোর থাপ্পড় খেয়ে আমার জীবন যৌবন শুকিয়ে কিসমিস হয়ে যাওয়ার জোগাড়, কিডনি খুইলা গলায় আটকে যাওয়ার জোগাড়, আর হার্টে গিয়া উঠে বসে পড়ছে আমার মাথায়। মেহবুবা ফুসফুস করছে রাগে। এদিকে চুমকি আর মেহরিন একে অপরের দিকে তাকায়। চারপাশের এই দৃশ্য দেখে হঠাৎ তাদের চোখ গিয়ে পড়ে মেহেরের উপর। সবার যখন যুদ্ধ অবস্থা, সবাই যেখানে নাম নিয়ে মারামারি কিলাকিলি করছে, তখন সে এক কোণে বসে পপকর্ন খাচ্ছে আর চোখ গোল গোল করে যুদ্ধ উপভোগ করছে। মেহরিন চুপি চুপি গিয়ে মেহেরের পাশে বসে পপকর্ন মুখে পড়ে, চুমকিও পেছন পেছন এসে বসে। তিনজন মিলে লাইভ শো দেখতে দেখতে হঠাৎ মেহরিন বলে ওঠে, ধুর, মজা পাচ্ছি না, ভালোভাবে মারামারি লাগতো। মেহরিনের কথায় সব যুদ্ধরত সদস্য ঘুরে তাকায় তার দিকে, আর মেহরিন তাদের দেখে বলে, আমার দিকে তাকিয়ে কি করো? মারামারি করো ঠিক মতো, আমরা তো টিকিট কেটে বসে আছি। আরে ভালো ঝগড়া না হলে মজা কই? শালার মারামারি ভালো হচ্ছে না দেখে পপকর্ন খেয়েও মজা পাচ্ছি না। সবাই তখন একসাথে বলে ওঠে, এক। মেহরিন তখন পপকর্ন মুখে নিয়ে আয়েশ করে বসে, বলে ওঠে, না, হ্যাঁ নাও, শুরু করো সবাই। ঠিক তখনই ঘরে প্রবেশ করে রাজ, হৃদ আর শান্ত। তার সবাইকে চুপচাপ দেখে হৃদ বিড় করে বলে, আবার কোন ড্রামা শুরু করেছে এরা কে জানে। কিছু তো একটা হয়েছে দেখ, সব কয়টার মুখ কেমন যেন মুরগির পশ্চাতের মতো করে রেখেছে। হৃদ হেসে ফেলে। শান্ত রাজের কথা না বুঝিয়ে বলেই ফেলে, ভাই মুরগির পশ্চাৎ মানে কি? রাজ শান্তর দিকে ফিরে তাকায়। হৃদ এক গাট্টা মেরে বলে, মুরগির বাছা শালা। শান্ত মুরগির পশ্চাতের মানে শুনে হঠাৎ সবার মুখের দিকে একবার তাকায়, তারপর হা হা হি হি করে হেসে ওঠে। সবার চোখ এবার শান্তর দিকে, হাসি থামাতে পারছে না কিছুতেই। মাঝখানে চুপচাপ উঠে দাঁড়ায় চুমকি। শান্তর সামনে গিয়ে গম্ভীর মুখে বলে, আমার ব্যাককেলের মতো দাঁত বের করছিস কেন? খুব হাসি বের হচ্ছে মুখ দিয়ে, তাই না? দেবো নাকি এক গ্লাস কেরোসিনের শরবত করে? শান্তর হাসি মুহূর্তেই থেমে যায়। সে গলা নামিয়ে বলে, প্লিজ না, আমি আর হাসবো না। তাও ওসব অখাদ্য কুখাদ্য খেতে বলো না। এই কথা শুনে এবার সবাই একসাথে হেসে ফেলে। শান্তর সবার দিকে তাকিয়ে বলে, হাসো হাসো, তোমাদেরই সময়। আমার বউকে তার চিনো না? দেখতে এইটুকু হলে কি হবে, কিন্তু তার অনেক পাওয়ার। বেশ কই ফুটেছে মুখে, আনবো নাকি? মাফ করো ম্যাডাম, আমার এই মুখে তালা দিলাম। রাজ তখন গলা খাকারি দিয়ে বলে ওঠে, সবাই একসাথে এমন মারামারি ঝগড়া বিবাদের কারণ কি? বলতে বলতে সে গিয়ে বসে তার পাশে। আয়েশ করে বসে পড়ে হৃদ আর শান্ত। একজন কাজের লোক আসে, ওদের হাতে একে একে শরবত দিয়ে যায়। বাকিরা সবাই এসে রাজের কাছে নালিশ দিতে শুরু করে। রাজ একমনে শরবত খেতে খেতে সব শুনে, তারপর একদমই বলে, বুঝলাম, আমার ছেলের সংখ্যা মাত্র 2 জন, আর তাদের নাম রাখতে গিয়ে এতগুলো জন মারামারি করছে। এখন কি করা যায় বলো তো? সবাই তখন চুপচাপ রাজের দিকে তাকিয়ে থাকে। রাজ মিষ্টি হেসে বলে, কারো মারামারি করার দরকার নেই। আমার বাচ্চাদের মা তো এখন একজন নয়, 2 জন। একজন মেহেরিন শিকদার আমার বউজান, আরেকজন আমার বনু মানে শান্তর আতঙ্ক। ভাইয়া না মানে শান্তর বউ। সবার মুখে তখন খিলখিল করা হাসি। রাজ উঠে দাঁড়িয়ে বলে, তাহলে বাচ্চাদের নাম রাখার দায়িত্বটা আমরা ওদের মায়েদের উপরেই রাখি। সবাই কিছুক্ষণ চুপ করে থাকে।
তারপর একসাথে বলে রাজি হয়। মেহরিন আর চুমকি একে অপরের দিকে তাকায়, তারপর একসাথে বলে না। সবাই ওদের দিকেই তাকায়। মেহরিন আর চুমকি একসাথে বলে ওদের নাম রাখবে কোনো হুজুর। বলা শেষেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। দুজনে কথা যে একদিকে করাবে তা ওরা নিজেরাও ভাবেনি। ওদের কথার মাঝেই রূপা বেগম এসে দাঁড়ান। ওদের কথা শুনে হাসতে হাসতে বলেন, একদম ঠিক বলেছো তোমরা, নাম রাখা উচিত কোনো হুজুরকে দিয়ে। সবার মুখে তখন হাসি। সবার প্রস্তাবটাই এবার সবার পছন্দ হলো। এত হট্টগোলের পরও যেন একটুখানি প্রশান্তি বাতাস বইল। রাতের খাওয়া দাওয়া শেষ, সবাই যার যার রুমে চলে গেছে। চুমকি কিছুক্ষণ আগে নিজের রুমে গেছে। না, সে যেতে চায়নি। শান্ত রীতিমতো টেনে নিয়েছে তাকে। বাচ্চারা ঘুমিয়ে গেছে। মেহরিন বাচ্চাদের কাপড় গোছাচ্ছে। রাত সবেমাত্র গোসল সেরে বেরিয়েছে। পনে সেই আগের মতো কেবল একটা ট্রাউজার। মেহরিন এক নজর রাজের দিকে চেয়ে থেকে বলে,